আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের 3 শহরে 175টি রকেট ছুড়ছে হিজবুল্লাহ। জানিয়ে দেব পারমাণবিক শক্তিচালিত যুদ্ধ জাহাজ বানাচ্ছে চীন। এরপরে রয়েছে গাজা, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত 94। সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের 3 শহরে 175টি রকেট ছুড়ছে হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা, ক্রায়োট এবং সাফেদ শহরে 1.5 শতাধিক রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত 7 জন ইসরায়েলি বেশ কিছু স্থাপনা, বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদন অনুসারে সোমবার হাইফা বন্দরে চালানো হিজবুল্লাহর এই হামলা ছিল 2023 সালের 8 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের মধ্যে অন্যতম বৃহত্তম হামলা। অন্যদিকে এই এলাকায় চালানো হিজবুল্লাহর হামলাকে যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত অন্যতম শক্তিশালী হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর মাত্র 1 ঘন্টার মধ্যে প্রায় 90টি রকেট হাইফা এবং ক্রায়োট এলাকায় আঘাত হানে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। অন্যদিকে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার হাইফা ও ক্রায়োট অঞ্চলে প্রায় 80টি রকেট আঘাত হেনেছে। এছাড়া সাফেদ ও এর আশপাশের এলাকায় নতুন করে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে লেবানন থেকে সোমবার সকাল থেকেই ইসরায়েলের অধিকৃত গ্যালিলি অঞ্চলে 50টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহ সোমবার লেবানন থেকে ইসরায়েলে 175টি রকেট ছুড়ছে। এতে 7 জন শিশু আহত হয়েছেন। হিজবুল্লাহর এই হামলার মাঝে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন যুদ্ধবিরতির যুদ্ধবিরতির দিকে নিশ্চিত অগ্রগতি হয়েছে। সার জানিয়েছেন সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চলছে, এতে কিছুটা অগ্রগতি হয়েছে। তিনি বলেন, যদি আমরা নিশ্চিত করে বলতে পারি যে হিজবুল্লাহ আমাদের সীমান্ত ছেড়ে লিতানি নদীর উত্তরে অবস্থান করবে এবং তারা নতুন অস্ত্র সংগ্রহ করতে পারবে না, তবেই আমরা এই যুদ্ধবিরতিতে সম্মত হব। একই সময় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ জানিয়েছেন তারা এখনও কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পাননি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ওয়াশিংটন, মস্কো, তেহরান এবং অন্যান্য দেশের মধ্যে এই নিয়ে যোগাযোগ চলছে, তবে এখন পর্যন্ত এটি প্রাথমিক আলোচনা এবং ধারণা উপস্থাপনের স্তরেই রয়েছে। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইউনেট জানিয়েছে ইসরায়েল ও লেবাননে মার্কিন প্রতিনিধি আমোস হকেস্টেইনের মাধ্যমে যুদ্ধবিরতি নিয়ে খরচা আদান প্রদান হয়েছে। হকেস্টেইন এই নিয়ে আশাবাদী যে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছতে সক্ষম হবে। এদিকে পারমাণবিক শক্তিচালিত যুদ্ধ জাহাজ বানাচ্ছে চীন। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল পারমাণবিক শক্তিচালিত যুদ্ধ বিমান তৈরি করবে চীন। এই বিষয়ে একটি পরিকল্পনার কথাও জানিয়েছিল দেশটি। অবশেষে এই আলোচনায় নতুন মাত্রা যোগ করল চীন। যুদ্ধ জাহাজ তৈরির লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। সোমবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে এই রণতরী নির্মাণ করতে ইতিমধ্যে পারমাণবিক চুল্লির একটি প্রোটোটাইপ তৈরি করছে বেইজিং। চীন একটি শক্তিশালী বিশাল রণতরীর জন্য পারমাণবিক শক্তিচালিত প্রোপালশন সিস্টেম নিয়ে কাজ করছে, এমন তথ্য নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির স্যাটেলাইট ইমেজ এবং দেশটির সরকারি নথিপত্র। চীন পরমাণু অস্ত্রের জন্য প্লাটোনিয়াম এবং ট্রিটিয়াম উৎপাদনের চুল্লি নির্মাণ করছে এবং এমন সন্দেহে দক্ষিণ পশ্চিমে চীনের সিচুয়ান প্রদেশের লেসান শহরের বাইরে একটি পর্বত এলাকায় অনুসন্ধান চালান মিডলবারি গবেষকরা। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, প্রকল্পের দরপত্র এবং কর্মীদের নথিপত্র এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করে তারা জানিয়েছেন রণতরীটির জন্য স্থলে স্থাপনযোগ্য চুল্লির প্রোটোটাইপ বানাচ্ছে চীন। দেশটির পারমাণবিক শক্তি ইনস্টিটিউটের অধীনে বেস 909 নামে একটি সংরক্ষিত এলাকায় চুল্লি রাখা হয়েছে। সাধারণত বিমানবাহী রণতরীর তুলনায় পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী তৈরিতে বেশি সময় লাগবে, তবে এই রণতরী সমুদ্রে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। জ্বালানি ও অস্ত্রের জন্য বেশি জায়গা থাকায় এই রণতরীগুলোতে সাধারণ রণতরীর চেয়ে বেশি যুদ্ধ বিমান বহন করা যায়। এছাড়া শক্তিশালী প্রযুক্তি পরিচালনায় বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম এসব রণতরী। রণতরীর সংখ্যায় বিশ্বের বৃহত্তম নৌশক্তি চীনের।
তাদের 3টি বিমানবাহী রণতরী রয়েছে। চীনের সামরিক বাহিনী সরাসরি না জানালেও বিশেষজ্ঞরা বলছেন চীনের শিপইয়ার্ডগুলোর সঙ্গে একাধিক ক্যারিয়ার নির্মাণের একই সময় একটি পারমাণবিক শক্তিচালিত রণতরী নির্মাণেরও সক্ষমতা রয়েছে। সবচেয়ে বর্তমানে বেশি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী হয়েছে কেবল যুক্তরাষ্ট্রের। মোট 11টি পারমাণবিক রণতরী রয়েছে দেশটির। এরপরও চীনের নৌবাহিনীর ক্রমবর্ধমান আধুনিকায়নে পেন্টাগন উদ্বিগ্ন হয়ে পড়ছে। এদিকে গাজা ও লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত 94। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড, লেবানন এবং সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 94 জন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। এর মধ্যে গাজায় হামলা নিহত হয়েছেন অন্তত 49 জন। এছাড়া লেবাননে 38 জন, সিরিয়ায় 7 জন নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 49 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজা জাবালিয়ায় একক হামলায় 36 জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর। হামলায় বিধ্বস্ত স্থাপনার নিচে এখনও অনেকেই আটকা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এই নিয়ে গত বছরের 7ই অক্টোবরের পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43,603 জনে। অন্যদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে বোমা বর্ষণ করছে। সেখানে একটি আবাসিক ভবনে চালানো হামলায় অন্তত কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। 7ই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে 70% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এদিকে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত। ভারত শাসিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরে কিশতওয়ারের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় এক সেনা নিহত হয়েছেন এবং আরও 3 জন আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর 16 কর্পস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, শনিবার কিশতওয়ারের ভারত রিজে যৌথ সন্ত্রাস বিরোধী অভিযানে জুনিয়র কমিশন অফিসার নায়েব সুবেদার রাকেশ কুমার নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদীরা ভিজিরের অপহরণ করে হত্যা করার পর গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কুন্তাওয়ারা এবং কেশওয়ানের জঙ্গলে ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনা ও পুলিশের যৌথ দল কেশওয়ানের জঙ্গলে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করার পর সকাল 11টার দিকে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাস